ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। তো আজকে তোমাদের ম্যাথের প্র্যাকটিস ক্লাস 1 নম্বর ক্লাসে স্বাগত জানাই। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এখানে যত ম্যাথের কোশ্চেন দেখতে পাচ্ছ সব কিন্তু আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার থেকে তোলা হয়েছে। তো এখানে আমি কি করব, এখানে আমি তোমাদের যে এই ম্যাথগুলির এক্সাম হল অ্যাপ্রোচ কীভাবে কম সময়ে তোমরা এই ম্যাথগুলো করতে পারবে সেটা আমি তোমাদেরকে শেখাবো। তার পাশাপাশি তোমাদেরকে অঙ্কগুলো তোমাদের বুঝতে সাহায্য করব। অ্যাকচুয়ালি সমস্যাটা হয় আমাদের যে আমরা অঙ্কটা বুঝতে পারি না। 90% ক্ষেত্রে এটাই হয় যে কি বলতে চেয়েছে। তো সেটা তোমাদেরকে, যারা একটু অঙ্কতে উইক আছো বা অঙ্কটা যাদের একটু ভয় আছে অঙ্ক নিয়ে, তোমরা এই প্র্যাকটিস ক্লাস প্রত্যেকদিন করতে থাকো। আমি তোমাদেরকে আশ্বস্ত করছি তোমরা কিছু না কিছু শিখে যাবে এবং তোমরা অ্যাটলিস্ট 10-12টা ক্লাস করার পর নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবেই। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। এখানে দেখো, প্রথম প্রশ্ন আছে, একটি রম্বসের একটি কর্ণ অন্যটির 65%। লম্বা কর্ণটিকে বাহু হিসেবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র আঁকা হয়, তাহলে রম্বসের ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো দেখো, আমি যদি এক্সাম হলে আসছি, তো এখানে আমি কিভাবে করবো সেটা তোমাদেরকে বলছি। রম্বসের দুটি কর্ণ, একটা হচ্ছে, ধরে নিই একটা হচ্ছে 100 ইউনিট আর একটা হচ্ছে 65 ইউনিট। 65 ইউনিট কেন? কারণ হচ্ছে একটি কর্ণ অন্যটির 65% বলেছে। তো এবার দেখো, স্কোয়ারের ক্ষেত্রে কি বলেছে, যে লম্বা কর্ণটিকে বাহু হিসেবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র আঁকা হয়। তো স্কোয়ারের যে লেন্থ হবে বা যে বাহু হবে তার দৈর্ঘ্য কত হবে? 100 ইউনিট, তাই তো? তো এবার দেখো, এদের মধ্যে এরিয়া রেশিও কত হবে? রম্বসের এরিয়া কি হয় না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এখানে কর্ণ কত আছে? 100 ইউনিট ইন্টু 65 ইউনিট। আর স্কোয়ারের ক্ষেত্রফল কি হয়, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় না, বাহু স্কোয়ার, অর্থাৎ 100 ইউনিট ইন্টু 100 ইউনিট। তো এখানে দেখো ইউনিটগুলো এমনিতেই কেটে যাবে, রেশিওতে কোনো ইউনিট হয় নাই, তোমরা সকলেই জানো। তো এখানে যদি কাটাকাটি করা যায়, এই 100-র সাথে এই 100 কেটে যাবে, তাহলে 65:200। তো এখানে দেখো, এর ইউনিট ডিজিট 5 আছে এবং যে কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে তাকে আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি। তো আমরা একে 5 দিয়ে কাটাকাটি করে পাবো 13:40। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে 13:40, অর্থাৎ অপশন সি। তো পরীক্ষা হলে তোমরা কি করবে? এত কিছু করবে না, জাস্ট রম্বসের প্রথম কর্ণ লিখে নিলে, তারপরের কর্ণ লিখে নিলে, স্কোয়ারে বাহু কত 100 ইউনিট, তিনটে লিখলে, তারপরে জাস্ট এই লাইনটা, ব্যাস, এইটুকুই। তো এবার দেখো, তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়েছে, তো আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি যে কিভাবে, মানে কি বলতে চেয়েছে অ্যাকচুয়ালি। একটা রম্বস বলেছে, রম্বস মানে জানো যে যার প্রত্যেকটা বাহু সমান এবং বাহুগুলির মধ্যে কিন্তু সমকোণ থাকে না। জাস্ট আমাকে ক্ষমা করে দিও এরকম ছবি আঁকার জন্য। তো এগুলো 90 ডিগ্রি হয় না, 90 ডিগ্রি হয়ে গেলে কি হয়, সেক্ষেত্রে এটি বর্গক্ষেত্র হয়ে যায়। তো দেখো, রম্বসের দুটি কর্ণ, স্বাভাবিকভাবে এটা 90 ডিগ্রি যেহেতু হয় না, তাই এর কর্ণদ্বয়গুলো কিন্তু দৈর্ঘ্য আলাদা হবে, কোনটা বড় হবে কোনটা ছোট হবে, কিন্তু এদের ক্ষেত্রে পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল করবে, একটা কর্ণ অপরকে পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল কাটবে। যাই হোক, আমি পরবর্তীতে আবার এটা নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে। তো ধরো এটা হচ্ছে 100 ইউনিট, সেক্ষেত্রে এটা কি হবে 65 ইউনিট। এবার বলেছে যে বড়টাকে ধরে একটা বর্গক্ষেত্র রাখতে, অর্থাৎ বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে 100 ইউনিট, মানে এটা। তো আমি যদি এরকমই একটা বর্গক্ষেত্র আঁকি, তো দেখো এই বর্গক্ষেত্রের এরিয়াটা সাথে এই রম্বসের এরিয়াটা
রেশিওটা বার করতে বলেছি। তো তোমরা সকলে হয়তো বুঝতে পেরেছো। তো পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাই। একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস পায় এবং তারপর 15% বৃদ্ধি পায়। তো প্রাপ্ত সংখ্যাটি আসল থেকে 64 কম হলে মূল সংখ্যাটি কত? তো দেখো, তোমাদেরকে প্রথমে বেসিক মেথড থেকে বলি, তারপর তোমাদের এক্সাম হলে অ্যাপ্রোচ কি হবে সেটা বলবো। তো বেসিক মেথডে আমি বলতে পারি প্রথমেই সংখ্যাটি এক্স ধরে নাও। তো এবার কি বলেছে, এই সংখ্যাটি প্রথমে 20% হ্রাস পায়, তাহলে অর্থাৎ 20% মানে কত, 1/5, অর্থাৎ 5 থেকে 1 যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্স ইন্টু 4/5। এবং তারপর কি বলেছে, 15% বৃদ্ধি পায়। 15% সমান কত, তোমাদের এগুলো মনে রাখতে হবে। 15% সমান হচ্ছে 3/20, এবং 20% সমান হচ্ছে 1/5। তো এবার যদি 15% বৃদ্ধি পায় তাহলে কি হবে, 20 থেকে 3 বৃদ্ধি পাবে। যখন 20% কম হচ্ছে তখন এই যে এক আছে, একটা কি হয়, 5 থেকে 1 কমে যাচ্ছে, অর্থাৎ 4/5 হচ্ছে। এবং 15% যখন বৃদ্ধি পায় তখন অর্থাৎ কি হয়, এই 20 থেকে 3 যোগ হয়ে যাবে। তো কি হবে সেক্ষেত্রে, 23 ইন্টু 20। তো এক্ষেত্রে কি বলেছে, এই যে সংখ্যাটা, এটা বলছে আসলের থেকে 64 কম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রাপ্ত সংখ্যা, মানে এটা যে অপারেশনটা করে যেটা পেয়েছি সেটা যেটা প্রাপ্ত সংখ্যা। এবং আসল কত ছিল, আসল আমরা কত ধরেছি, এক্স ধরেছি, তাই তো। তাহলে দেখো, এক্ষেত্রে বলা হচ্ছে এক্স মাইনাস, বলছে এক্স এর থেকে কম, অর্থাৎ মূল সংখ্যাটি থেকে কম, তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু এত এত সমান কত বলেছে, 64। এই সমীকরণটা তোমাদেরকে আনতে হবে। এই একটা সমীকরণ নিয়ে এলেই কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো যদিও এখানে একটু লং অ্যাপ্রোচ হচ্ছে, যাই হোক, আমরা বেস থেকে শিখে নেব। আগে বেসটা ঠিকঠাক করলে বাকি জিনিসগুলো আমাদের ঠিকঠাক হবে। তো দেখো, এবার কি হচ্ছে, দেখো 5×20 100, ঠিক আছে। তাহলে হরটা কত হচ্ছে 100, তাই আমি 100কে উভয়কে সব মানে দুদিকেই গুণ করে দিচ্ছি, এদিকেও 100 দিয়ে মাল্টিপল করব, এদিকেও 100 দিয়ে মাল্টিপল করব। তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, 100x মাইনাস 4×23 কত হয়, 4×20 80, আর 4×3 12, তাহলে 80 সাথে 12 যোগ করে দাও, 92x সমান 64, অর্থাৎ 6400। তো দেখো এক্ষেত্রে কি হচ্ছে, 8x সমান, তোমাদেরকে ভেঙে বোঝাচ্ছি, এটা আরো শর্টকাট পদ্ধতি একটু পরেই বলছেন। তো 8x সমান কত হচ্ছে 6400, তাহলে x সমান কত হচ্ছে 800। তো এটা হলো আম জিন্দেগি। এবার কি দেখবো আমরা, মেন্টোস ওয়ালা জিন্দেগি। তো দেখো, জাস্ট মিনিট, তোমরা সকলেই একটা মেথড জানো আশা করি, যদি না জেনে থাকো তো জেনে নাও। এই সূত্রটা তোমরা মনে রেখে দেবে, a প্লাস বি প্লাস ab বাই 100। তো দেখো, যদি কোনো ক্ষেত্রে বলা হয় যে এত পার্সেন্ট ইনক্রিজ, এবং তারপর আবার এত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, সেক্ষেত্রে টোটাল ইনক্রিজ কত হয়েছে, তো সেক্ষেত্রে কত হয়, এই সূত্রটা কাজে লাগে। বা যদি ডিক্রিজের ক্ষেত্রে বলা হয় থাকে, সেক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগে। তবে এই সূত্রটা সবসময় কাজে লাগে, তোমরা এটাকে মনে রেখে দিও। তো দেখো, এক্ষেত্রে কি বলেছে, 20% ডিক্রিজ হয়েছে, 20% হ্রাস পেয়েছে। তাহলে দেখো, যখনই ডিক্রিজ বলবে বা হ্রাস বলবে তখনই কিন্তু নেগেটিভ সাইন নেব। তো এই ক্ষেত্রে কি হবে, -20। ওকে, এবার যখন দেখো, যখন বলছে 15% বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, প্লাস নেব, +15। এবার দেখো, যখন এ আর বি এর যখন মাল্টিপল হচ্ছে, এ আর বি এর যখন গুণ হচ্ছে, তখন দেখো প্লাস আর মাইনাসের সাইনে কিন্তু মাইনাসটা প্রাধান্য পায় বেশি। সেই ক্ষেত্রে আমরা কি করব না, মাইনাসটাকে আমরা প্রাধান্য দেব, এবং 15 ইন্টু কত করব, 20। তো কত হচ্ছে, বাই 100। তো এক্ষেত্রে দেখো,
মাইনাস 20 প্লাস 15 মানে -5। এক্ষেত্রে 15 20 300 বাই 100 মানে হচ্ছে 3। তো এক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে -8। তো তোমরা এটা কি এলো -8 বলো তো? এটা এলো যে সংখ্যাটাকে যদি প্রথমে আমরা 20% ডিক্রিজ করি, তারপর যদি 15% ইনক্রিজ করি, তাহলে সেক্ষেত্রে 8% তাদের ভ্যালুটা কমবে। এটা হচ্ছে 8, অর্থাৎ 8% কমবে। মানে যদি সংখ্যাটা 100% হতো, তাহলে এই ক্ষেত্রে সংখ্যাটা ডিক্রিজ কত হচ্ছে -8, অর্থাৎ সংখ্যাটা গিয়ে কত দাঁড়াবে 92%-এ। তোমাদেরকে আমি বোঝাচ্ছি, এটা করতে হয়তো 30 সেকেন্ডের ব্যাপার, কিন্তু তোমাদেরকে আমি বেসটা ক্লিয়ার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অঙ্ক হয়তো করে দিতে পারবে তোমরা সকলেই, কিন্তু বেসটা একটু ক্লিয়ার করে রাখো। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এটা কিন্তু 8% কমছে। 8 সরি, তো 8% কমছে, আলটিমেটলি কত হচ্ছে এটা 92%। দেখো এবার একটা খুব ভালো করে একটা জিনিস পড়ে দেখো, বলছে প্রাপ্ত সংখ্যাটি আসল থেকে 64 কম। অর্থাৎ এই 100% এবং 92% মধ্যে গ্যাপ কত হচ্ছে 8%। অর্থাৎ এই 8% সমান কত হচ্ছে 64। তাহলে দেখো 8% সমান যদি 64 পেয়ে যাই, তাহলে আমরা জানি যে 1% সমান কত পাবো 64/8। তাহলে 100% সমান কত পাবো 64/8 ইন্টু 100, তার মানে কত হচ্ছে 800। তো এক্সাম হলে তোমাদের কি কি করতে হবে, এই সূত্রটা তোমরা সকলেই জানো। শুধু এই লাইনটা লিখতে হবে, এই লাইনটা লিখতে হবে, এই লাইনটা লিখতে হবে, আর ফাইনাল লাইন। তাহলে 4টা লাইন আছে, এই 4 লাইনে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। খুব ম্যাক্সিমাম যদি আমি টাইম বলি 30 সেকেন্ডের থেকে বেশি লাগা উচিত নয়। যারা রেগুলার অঙ্ক করো বা রেগুলার যারা টাচে আছো, যাই হোক, আমি তোমাদেরকে এরকমভাবে অঙ্ক শেখাতে থাকবো। আশা করি তোমাদের খুবই ভালো লেগে থাকবে। তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট, রামকুমার 41,000 টাকায় দুটি এলইডি টিভি সেট কেনেন। আচ্ছা, একটিকে 20% লাভে এবং অন্যটিকে 15% ক্ষতিতে বিক্রি করেন। তিনি দেখতে পান যে উভয় টিভি সেটের বিক্রয় মূল্য একই। তা সামগ্রিক লাভ বা ক্ষতি নির্ণয় করুন। আচ্ছা, তো একটু আগেই তোমাদেরকে বলে এলাম যে 20% সমান 20% সমান কত 1/5। 23% সমান 15% সমান কত 3/20। এইগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তো দেখো 20% লাভ বলেছি, অর্থাৎ 1 টাকা লাভ 5 টাকাতে, অর্থাৎ 5 টাকার জিনিস আমি 6 টাকায় বিক্রি করব। এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি, অর্থাৎ কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। 5 টাকার জিনিস আমি 6 টাকাতে বিক্রি করব, এটা হচ্ছে তাদের রেশিও। এবার দেখো আরেকটা কি বলেছে 15% ক্ষতিতে, অর্থাৎ 3 টাকা ক্ষতি কত 20 টাকাতে। তাহলে এদের রেশিওটা কত হবে 20:17, অর্থাৎ 20 থেকে 3 বিয়োগ হচ্ছে, যেহেতু ক্ষতি বলেছে, লাভ বলে 20 থেকে 3 যোগ হতো। ওকে, এবার দেখো কি বলেছে, যে এটা খুব ইম্পর্টেন্ট, যে দেখো বিক্রয় মূল্য একই, অর্থাৎ সেলিং প্রাইসটা এক। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এই দুটো সেলিং প্রাইসটা সেম করতে হবে। আমরা সেম করব কিভাবে, দেখো প্রথম সমীকরণটাকে যদি আমি 17 দিয়ে গুণ করি, অর্থাৎ প্রথমকার রেশিওটা, এবং দ্বিতীয় রেশিওটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি, তাহলে দেখো সেলিং প্রাইসটা সেম হচ্ছে। 6 × 17 কত 102, 6 × 17 কত 102। অর্থাৎ কি শিখলে তোমরা, যে এটাকে মানে অপোজিটকে অপোজিট দিয়ে গুণ করতে হবে। 6টাকে এখানে গুণ করলে 17টাকে ওখানে গুণ করলে, ঠিক আছে। তাহলে 17 দিয়ে যখন আমি গুণ করবো একটা, তাহলে নিউ সেলিং প্রাইসটা কি হবে, নিউ সেলিং প্রাইসটা কি, কস্ট প্রাইসটা কি হবে। তো দেখো 5×17 85, 85। আর এক্ষেত্রে কত হবে 6×20 120। অর্থাৎ একটা টিভি সেট 85 টাকায় কিনে, এটা আমাদের ধরে নেওয়া, ঠিক আছে,
এটা অ্যাকচুয়াল প্রাইস কিন্তু না, আমরা আমরা ধরে নিয়েছি এটা। আমরা ধরতে পারি যেরকম এক্স ধরতে পারি সেরকমই আমরা এটা ধরতে পারি। তো ধরো একটা টিভি সেট 85 টাকায় বা 85 ইউনিটে ক্রয় করে আমরা 102 টাকায় বিক্রি করছি, আর একটা টিভি সেট 120 টাকায় কিনে 102 টাকায় বিক্রি করছি। তাই এবার দেখো, এই যে নিউ কস্ট প্রাইস, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 5 8 2 10, 2 1 2, এই 205 টাকা, অর্থাৎ এই 205 টাকা ঠিক বলবো না, 205 ইউনিট। তো এই 205 ইউনিটের ভ্যালু হচ্ছে 41,000 টাকা। কেন? দেখো, কারণ এখানে বলা বলা হয়েছে রামকুমার 41,000 টাকায় দুটি এলইডি টিভি সেট কেনেন, অর্থাৎ রামকুমারের এই ক্রয় মূল্য ছিল 41,000 টাকা। তো আমরা এখানে কত করেছি? 205 ইউনিট। তো দেখো, আর এক্ষেত্রে সেলিং প্রাইসটা টোটাল করে কত হবে? 204। অর্থাৎ তোমরা কি শিখছো, যে 205 ইউনিটে যদি কোনো জিনিস কিনে 204 ইউনিটে যদি বিক্রি করি তাহলে কত ক্ষতি হচ্ছে মাঝখানে? 1 ইউনিট। আমাদের এই 1 ইউনিটের ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা কিভাবে বের করব? আমরা আগে 205 ইউনিটের ভ্যালুটা দেখি। আমাদের এখানে দেওয়া দেওয়া মানে দিয়ে দেওয়া হয়েছে যে 205 ইউনিটের ভ্যালু হচ্ছে, সরি, 205 ইউনিটের ভ্যালু বলা হয়েছে কত? 41,000। তাহলে দেখো, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে দেখো, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 41,000/205। এবার একটা জিনিস দেখো, যদি আমরা শেষের দুটো জিরো বাদ দিই তাহলে দেখো 210 কে যদি আমরা 205 দিয়ে কাটি, দেখো ডবল করলেই হয়ে যায় 410। অর্থাৎ আমি 205কে 410কে একেবারে 2 দিয়ে কেটে দিলাম। তাহলে সেক্ষেত্রে কত অ্যান্সার দাঁড়ালো? 200। অর্থাৎ আমাদের যে 1 ইউনিট ক্ষতি হয়েছে, এটা হচ্ছে 1 ইউনিট ক্ষতি বা লস। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু কত? 200 টাকা। তো 200 টাকা কি হয়েছে? ক্ষতি হয়েছে বা লস হয়েছে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো এটা একবার রিভার্সে দেখে নিও। নেক্সট, তো দেখো এখানে বলেছে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করুন যা 468 দ্বারা বিভাজ্য। তো এক্ষেত্রে তোমরা কি করবে? দেখো, 5 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা কি? 9, 9, 9, 9, পাঁচটা 9। আচ্ছা, তো একে আমরা কি করব? 468 দ্বারা ভাগ করে নেব। এবার কি করব, কি হবে, মানে শেষে যখন ভাগশেষটা যে পড়ে থাকবে সেই ভাগশেষটা আমরা এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে যেটা থাকবে সেটা 468 দ্বারা ভাগ যাবে। আচ্ছা, করে দেখি। তো দেখো, প্রথমে কত দিয়ে যাবে? প্রথমে 2 দিয়ে যাবে। 4 দুগুণ 16, 6 হাতে থাকলো 1, 6 দুগুণ 12 একে 13, 3 হাতে থাকলো 1, 4 দুগুণ 8 একে 9। 6 কয় 9? 3 এ 9, 3 কয় 6, সরি 3 কয় 9, 6 9, 639। 1 দিয়ে যাবে। 4, 6, 8, 8 কত তো 9, 1 এ 9, 6 আর 7 13, 5 এ কত? 6, 1 এ 6। দেখো এখানে 1 7 1 9, যদি আমরা একে 4 দিয়ে যাই, তো প্রথমে দেখো 450কে ধরো, তাহলে 4 4 16, 4 5 200, অর্থাৎ 1800, অর্থাৎ 4 দিয়ে এক্সট্রা হয়ে যাচ্ছে। তো আমরা কত দিয়ে যাবে? 3 দিয়ে দেখবো। 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 6 18, আর 2 20 0, 3 4 12, 1 13, সরি 3 4 12 আর 2 14। তো দেখো 4 কত তো নয়, 5 এ 9, 1, 4 কত? 7, 3 এ 7। তো দেখো এখানে ভাগশেষ পড়ে থাকলো কিন্তু 315। যদি এটার মানে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে যদি এই 315 না থাকতো, যদি 315 এখান থেকে মানে বিয়োগ চলে যায়, সেই ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু 468 দ্বারা ভাগ চলে যেত। বুঝতে পারছো? তাহলে এখানে কি বলেছে, যে সব থেকে বড় সংখ্যা নির্ণয় করো যেটা 468 দ্বারা বিভক্ত। দেখো
সব থেকে বড় সংখ্যা হচ্ছে এটা। তো এটার থেকে যখন আমরা 468 ভাগ যাচ্ছি তখন কিন্তু 315 অবশিষ্ট রয়েছে। এই অবশিষ্টটা যদি আমরা বাদ দিয়ে দিই এই বৃহত্তম সংখ্যা থেকে, তাহলে কিন্তু আমরা 5 অঙ্কের সেই সংখ্যাটা পাবো যেটা 468 দ্বারা বিভক্ত যাবে। তো ধরো এখান থেকে আমরা বাদ দিচ্ছি 9 9 9 9 9, অর্থাৎ 5টা 9-এর সাথে আমরা 315 বাদ দিচ্ছি, তাহলে কত পাবো সংখ্যাটা? 5 আর কততে 9, 4-এ 9, 1 আর কততে 9, 8-এ 9, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। এই 3 কততে 9, 6-এ, তারপর তো 9 9 থাকবেই। তো দেখো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 9 9 6 8 4, অর্থাৎ অপশন ডি। নেক্সট, 24টি আম গাছ, 56টি আপেল গাছ এবং 72টি কমলা গাছ সারিবদ্ধভাবে লাগাতে হবে যাতে প্রতিটি সারিতে একটি মাত্র জাতের একই সংখ্যক গাছ থাকে। আচ্ছা, এবং তারপর কি বলা আছে, উপরে উল্লেখিত গাছগুলি রোপণ করা যেতে পারে এমন ন্যূনতম সংখ্যক সারি নির্ণয় করুন। তো দেখো এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে করতে হবে এই 24 56 আর এই 72 এর এইচসিএফ নিতে হবে। এইচসিএফ মানে যাকে বাংলায় কি বলা হয়, গসাগু। তো গসাগু নিতে হলে আমরা কি করব, প্রথমে 24 আর 56 গসাগু নেব। 24 আর 56 গসাগু কি হবে করবো তোমরা একটু দেখে নাও। 24 দুগুণে 48, 8 8 16। গসাগু করার অনেক নিয়ম আছে, তোমরা যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটাই করতে পারো। এবার 8 থেকে 72 কে 9 দিয়ে চলে যাবে। এগুলো জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি, এক্সাম হলে এই অ্যাপ্রোচ মানে এক্স্যাক্টলি 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যদি 72 কে চলে যায় তাহলে 8ই এখানে গসাগু হবে। তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যতটা এক্সাম হলে যতটা পারবে স্টেপ কম করবে। তো 8 9 72। তো দেখো এখানে এইচসিএফ বেরোলো কত, 8। এবার কি বলেছে যে ন্যূনতম সংখ্যক সারি নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে, এবার আমাকে এই এইচসিএফ দিয়ে এই 24 24 56 এবং 72-কে ভাগ করতে হবে। তাহলে যদি 24-কে 8 দিয়ে ভাগ করি কত হবে, 3, প্লাস কি করতে হবে 56-কে 8 দিয়ে ভাগ করতে হবে, প্লাস 72-কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো, ন্যূনতম সংখ্যক সারি পাবো। তো দেখো দেখো 3 8 24, 3 প্লাস 7 প্লাস 9, 9-এর সাথে 16 তীরে 19। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 19। নেক্সট, দুটি গাড়ি আহমেদাবাদ থেকে যাত্রা শুরু করে এবং একটি গাড়ির গতি অন্যটির চেয়ে 200 কিমি/ঘন্টায় বেশি হওয়ায় বিপরীত দিকে চলে। যদি তারা 9 ঘন্টা পরে 4500 কিমি দূরে থাকে তাহলে উভয় গাড়ির গতির সমষ্টি হলো। এখানে দেখো একটু ভুল, ভুল না, ট্রান্সলেটটা একটু হয়তো আলাদা হয়েছে। এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আরআরবি এনটিপিসি আর গ্রুপ ডি। তো বেশি হওয়ায় বিপরীত দিকে চলে যেটা 200 কিমি/ঘন্টা বেশি এবং বিপরীত দিকে চলে, এটা হবে হয়তো। যাই হোক, তো আমাদেরকে এখানে কি বলেছে যে এটা হচ্ছে আহমেদাবাদ স্টেশন, ঠিক আছে। এই দিক থেকে একটা ট্রেন যদি 1 কিমি/ঘন্টায় যদি যায় তাহলে তার অপোজিট সাইডে অপর ট্রেনটি এ প্লাস 200 কিমি/ঘন্টায় যাত্রা শুরু করে এবং 9 ঘন্টা পর তাদের মাঝে যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 4500 কিমি। তো দেখো যদি আমরা দেখি যে প্রথম ট্রেনটি ঘন্টায় কিলোমিটার বেগে যদি যাত্রা শুরু করে এবং অপর ট্রেনটি এ প্লাস 200 কিলোমিটার বেগে যাত্রা শুরু করে, তাহলে 9 ঘন্টায় তারা কত দূর পৌঁছাবে, তাহলে 9 × এ প্লাস, তোমাদেরকে আমি ভেঙে করাচ্ছি, তোমরা ডাইরেক্ট বুঝতে পারছো কিভাবে করতে হবে যদি তোমরা একটু মাথা ঠান্ডা রাখো।
তাহলে একেবারে ডাইরেক্ট লিখে দিতে পারবে। তাহলে দেখো প্রথম ট্রেনটি যাবে 9 × a কিমি এবং দ্বিতীয় ট্রেনটি যাবে 9 × a+200। কারণ 9টা হচ্ছে এখানে 9 ঘন্টা হচ্ছে টাইম, আর এটা হচ্ছে স্পিড। ডিস্টেন্স সমান আমরা জানি যে স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তো দেখো 9 এ ডিস্টেন্স এবং 9 × a+200 সমান হবে কত? 4500। তো এখান থেকে দেখো 9টা যদি উভয় সাইড থেকে 9 যদি কমন চলে যায়, তাহলে a+200 সমান হচ্ছে 4500। তোমরা ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারো। তারপর দেখো এদিকে কেটে যাবে 500, তাহলে এখানে 2a সমান 500 - 200 সমান কত হচ্ছে? 300। অতএব a সমান 150। এবার কি বলেছে দেখো, তাহলে উভয় গাড়ির গতির সমষ্টি কত? তাহলে উভয় গাড়ির গতির সমষ্টি হচ্ছে a+200। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির গতি। তাহলে এর জায়গায় যদি আমি 150 বসাই, তাহলে 150 × 300 দিয়ে 500। আচ্ছা লিখি করি, 150 + 150 + 200 কত হচ্ছে? 500। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 500 কিলোমিটার/ঘন্টা। নেক্সট, 11 জন সদস্যের একটি ক্রিকেট দলের অধিনায়কের বয়স 35 বছর এবং উইকেট রক্ষক অর্থাৎ উইকেট কিপার অধিনায়কের চেয়ে 5 বছরের বড়। আচ্ছা, এই দুইজনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়সের চেয়ে 3 বছর কম। পুরো দলের গড় বয়স কত? তো দেখো এক্ষেত্রে আমরা কি করব, তো প্রথমে ধরে নেব যে পুরো দলের গড় বয়স হচ্ছে এ। আচ্ছা, তো টোটাল যদি গড় বয়স পুরো 11 জন সদস্যের টোটাল বয়স হবে কত? 11a। ঠিক আছে, এবার দেখো দুজনের বয়স বাদ দিতে হবে। কার কার? একটা হচ্ছে অধিনায়ক, তার বয়স কত? 35। আর একজন হচ্ছে উইকেট রক্ষক, তার বয়স কত হচ্ছে? 40। তাহলে এই পুরো বয়স থেকে অর্থাৎ 11a থেকে আমরা বিয়োগ দেবো 40 আর 35 অর্থাৎ 75। এবার কি হচ্ছে, এটা এটা হচ্ছে 9 জনের, বাকি যে 9 জন তাদের গড়, আচ্ছা তাদের টোটাল বয়স এটা। তো তাদের যদি এটা টোটাল বয়স হয়, 9 জনের যদি এটা টোটাল বয়স হয়, তাহলে তাদের গড় বয়স কত হবে? অবভিয়াসলি 9 দিয়ে ডিভাইড করতে হবে। তো দেখো এখানে এটা সমানই, অর্থাৎ এদের যে গড় বয়সটা, এটা বলেছে কত? যে পুরো দলের গড় বয়স এ এ থেকে 3 কম, অর্থাৎ a-3। তো দেখো জাস্ট এখানে অঙ্কটা শেষ, আর কিচ্ছু মানে কিছু করার দরকারই নেই। তো এখানে ডাইরেক্ট আমরা সলিউশন করলে কি পাবো? যদি আমি যদি সলিউশন, আমি যদি এক্সাম্পলে অ্যাপ্রোচ লাগাই, আমার অ্যাপ্রোচ, তো আমি কি করব? তো দেখো আমি ফার্স্ট এই লাইনটা লিখবো, তারপর দেখো 9-এ যদি এদিকে 9টাকে এদিকে নিয়ে যায়, এইগুলোকে এক সাইডে নিয়ে আসবো। 9-এ যদি 11 থেকে বাদ যায়, তাহলে কত থাকবে? 2-এ পড়ে থাকবে। আর এদিকে 75 যাবে ডান দিকে, অর্থাৎ প্লাস হয়ে যাবে। আর 3-9 = 27, তাহলে 75 থেকে 27 বাদ দিলে কত? 48। তাহলে কত হবে এখানে? 48, অর্থাৎ এস মান কত? 24। তখন সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ। নেক্সট, 4 বছরে বার্ষিক চক্রবৃদ্ধিতে নিজের থেকে 1,4,6,4,1 অংশ অর্থাৎ 14,641 অংশ হয়ে যায় এমন একটি রাশির জন্য সুদের হার নির্ণয় করুন। 10,000। আচ্ছা, এটা কিছু একটা মিস্টেক হয়েছে। তো অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে যে মূলধন যদি 10,000 হয় এবং যদি চক্রবৃদ্ধিতে সুদ 4 বছরে সেটি 14,641 হয়ে যায়, তাহলে সুদের হার নির্ণয় করুন। তো তোমরা যারা এসআইসিআই ভালোভাবে পড়েছো, আমি ডিটেলসে ক্লাস নিয়ে আসবো। তবে আমি সিআই ক্লাস মানে ওই
কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি ক্লাস একটা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা একটু দেখতে পারো। পরবর্তী পার্টগুলো আমি নিয়ে আসবো। তো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে 10% হবে। কিভাবে হচ্ছে না, 10%, 10% যখন আমি চক্রবৃদ্ধি সুদে 4 বছরে সুদ হয়, সেক্ষেত্রে হয়ে যায় 4 6 4 1, 4 1%। 3 বছরে হলে কত হয়? 33.1, মানে 33.1%। 2 বছরে কত হয়? 21%। এগুলো খুবই ইম্পর্টেন্ট মনে রাখা। অ্যাকচুয়ালি যদি তোমরা নিয়মিত অঙ্ক করতে থাকো, অবশ্যই এগুলো তোমাদের মনে থেকে যাবে। এর জন্য আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এখান দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা 10% হবে। সঠিক অ্যান্সার অপশন বি। অথবা তোমরা এইভাবে করতে পারো যে 10,000 থেকে হয়েছে 14,641। এখানে গ্যাপটা কত আছে? 4 ইয়ার্স। তাহলে কি হবে? এর কিছু পাওয়ার 4 হবে, ইস টু এর কিছু পাওয়ার 4 করতে হবে। সরি, তো দেখো, 10-এর কিউ তোমরা সকলেই জানো কত হয়। 10-এর কিউ 1000। আর 11-এর কিউ তোমরা সকলেই জানো কত হয়? 1331। তো দেখো, এটা 10-এর কিউ এর থেকে আর একটা 10 যদি অ্যাড করা হয়, অর্থাৎ 10⁴। আর দেখো, এই 1331-কে যদি 11 দিয়ে গুণ করা হয়, কত হচ্ছে? 1, 1 আর 3 4, 3 3 6, 3 1 4, আর 1, 14,000। অর্থাৎ 10-এর পাওয়ার থেকে 11⁴, মানে 10⁴ ইস টু 11⁴। তো এটা হচ্ছে 4 বছরে। 4 বছর করলে পাওয়ার 4 হবে। যদি 3 বছরে হয় তাহলে সেক্ষেত্রে কিউ হবে। তো অবভিয়াসলি 10 থেকে কত হচ্ছে? 11 হচ্ছে 1 বছরে। তাহলে কত পার্সেন্ট হচ্ছে সেটা যদি পার্সেন্টেজ করা হয়, তাহলে 1/10 ইন্টু 100% সমান হচ্ছে 10%। নেক্সট, ডেভিড 1,20,000 টাকায় একটি গাড়ি বিক্রি করে 20% লাভ করে। 30% লাভে গাড়ি বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো, এখানে আমরা চেন মেথডে যাব। চেন মেথড কি? দেখো, এখানে বলে দিয়েছে কত? 1,20,000 হচ্ছে সেলিং প্রাইস। 1,20,000 হচ্ছে সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস থেকে আমরা কস্ট প্রাইসে যাবো, একটার পর একটা স্টেপ করে করে যাবো। কস্ট প্রাইসে যেতে হলে কি হবে? দেখো, 20% লাভ করে, অর্থাৎ 120, 1,20,000 টাকা ভ্যালু হচ্ছে 120, মানে 120%। তাহলে 100% ভ্যালু আমরা নির্ণয় করব। তো যেটা বের করবো সেটা সবসময় আমরা উপরে লিখবো। 100, যেটা বলা আছে সেটা আমরা সবসময় নিচে লিখবো। তাহলে এখান থেকে এটা, এই পুরোটা হচ্ছে এবার সিপি, অর্থাৎ কস্ট প্রাইস, অর্থাৎ ক্রয় মূল্য। এবার দেখো, যদি 30% লাভে বিক্রি করতে যায়, তাহলে আমাকে কি করতে হবে? 130% ভ্যালু বার করতে হবে। 130/100। তাহলে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। কত হচ্ছে? 100 100 কেটে যাবে, এখানে 0 0 কেটে যাবে, 12 12, 4টা 0। তাহলে কত হচ্ছে? 1,30,000। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো দেখতে পাচ্ছ কত ইজি আসে। জাস্ট একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। নেক্সট, এ প্লাস বি প্লাস সি সমান 14, এ বি প্লাস বিসি প্লাস সি সমান 47, এবং এ বি সি সমান 15 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান নির্ণয় করুন। তো দেখো, একটা সূত্র আছে, তোমরা সকলেই জানো। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু
a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 × ab প্লাস bc প্লাস ca। তো দেখো নেক্সট a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান হচ্ছে 3abc। abc মান কত হচ্ছে 15, তাহলে 3×15 = 45 প্লাস a প্লাস বি প্লাস সি কত হচ্ছে 14, আর a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার 196 মাইনাস 3 × ab প্লাস বিসি প্লাস সি অর্থাৎ 3 × 47। তা 3 × 47 কত হচ্ছে 3 × 7 = 21, 3 × 4 = 12, 12 × 2 = 14, অর্থাৎ 141। তো 45 প্লাস 14 × 55, এক কত 55, 4 × 5 = 9, অর্থাৎ 45 প্লাস 770 সমান 815। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ 815। তো আধ ঘন্টা হয়ে গেল, তো আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী পার্ট 2 আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তোমরা কমেন্ট করে জানিও যে আরো কিভাবে পড়ালে তোমাদের আরো বেটার, তোমাদের ক্ষেত্রে ভালো হবে। তো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। থ্যাংক ইউ।